বাচ্চারা ভয় পেয়েছো? ধানমন্ডি ৩২ ভাঙার সময় মেহের আফরোজ শাওন যে ঠিক কি কারণে উস্কানি দিচ্ছিল সেটা আসলে বোঝা গেছে পরে। আওয়ামী নষ্ট বাম ঘরানার লোকেরা চাচ্ছিল স্টুডেন্টদের ভেতর যে লিডিং ফেজ গুলো আছে তারা পূর্ণভাবে লায়াবল হোক এবং সেটাকে ইস্যু করে নৈরাজ্য চালানো যায়। অথচ তারা কিন্তু এটা একটা আলটিমেটাম হিসেবে দিছিল যে একটা গণহত্যাকারী নেতা হিসেবে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারে না। খুনি হাসিনা যদি তার এই জেদ থেকে সরে যেত তাহলেই কিন্তু বাড়িটা রক্ষা পায়। আর এই আকাইম্মা জামালদের উপযুক্তভাবে লাঞ্ছিত হওয়ার ঠিক পরপরই কেন শরীফ ওসমান হাদি এইভাবে নৃশংসভাবে শহীদ হলো এটা একটু খতিয়ে দেখা দরকার। এমনও হতে পারে যে এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত বলেই এরকম একটা সাধু মার্কা স্ট্যাটাস দিছিল লাঞ্ছিত হওয়ার ইমিডিয়েট পরে। আমরা যে একটা লেট ফ্যাসিজম পিরিয়ডে আছি এটা কিভাবে বুঝবো? এই শহীদ ওসমান হাদিকে যেভাবে পোট্রে করা হয়, যেভাবে শিবির মনা, এই যে মুসলিম মূল্যবোধকে প্রাধান্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদকে এমব্রেস করা, এটাকে কারা সহ্য করতে পারে না? কেবলমাত্র আওয়ামী এবং এই নষ্ট বামদের দীক্ষায় দীক্ষিত এদের ন্যারেটিভকে যারা ওন করছে কেবলমাত্র তারাই শরীফ ওসমান হাদিকে সহ্য করতে পারেন। আর এই ঘরানার একজন আইকন হচ্ছে তথাকথিত চিন্তক শাহেদ আলম, যার সুন্দর কণ্ঠ ছাড়া কোনো রকম কোয়ালিটি নাই। লেট ফ্যাসিজমকে রিপ্রেজেন্ট করে এরকম নির্বোধ গুলো গণজাগরণ মঞ্চের ইমরানের সঙ্গে শরীফ ওসমান হাদিকে তুলনা করে, বলে এটা নাকি স্টেট স্পন্সর্ড। জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থানের যে ফেস, একটা ট্রু অনেস্ট ফেস হয়ে উঠছিল শরীফ ওসমান হাদি, যাকে কোনো কলঙ্ক স্পর্শ করে নাই এবং যার যার মতো ছেলেদের জন্য, যার মতো মেয়েদের জন্য জুলাইয়ের ইমেজটা রক্ষা পাইছে, সে তাদেরকে ভিলিফাই করছে গণজাগরণ মঞ্চের ইমরানের সঙ্গে তুলনা করে। অথচ কেবলমাত্র আমার দেশ পত্রিকা বা মাহমুদুর রহমানের স্পন্সর ছাড়া ইনকিলাব কালচারাল সেন্টার এমন কোনো প্রযোজনা পাইছে বলে আমরা দেখি নাই। আর একটা ছেলে ছাত্রলীগ করছে, শিবির করছে, না বাম করছে, না ছাত্রদল করছে, এটা দিয়ে কেন আমরা বিচার করব? কাউকে মূল্যায়ন করার এই যে আমাদের একটা নষ্ট ক্রাইটেরিয়া, এটাই তো ফ্যাসিজমকে রিপ্রেজেন্ট করে, এটাই তো ফ্যাসিস্ট চিন্তা। আমরা দেখবো সে কি গণহত্যা করছে, গণহত্যায় সমর্থন দিছে, সে কি রেপ করছে, টাকা পাচার করছে, সে কি মানুষের জন্য পীড়াদায়ক আচরণ করে, সে কি প্রোডাক্টিভ কিছু করে নাকি ডিস্ট্রাকটিভ কিছু করে, আমরা এগুলো দেখবো। এদের কথা বাদ দেই, নতুন বাংলাদেশ রিবিল্ড করতে হলে আপনার এই জামাত শিবির হোক, উদীচী হোক, সিপিপি হোক, আপনার সবাইকে এমব্রেস করেই চলতে হবে। আপনি ডান দিকে স্মৃতি করেন, কেউ মাঝখানে স্মৃতি করে, কেউ বাম দিকে করে, এটাই নর্মাল। ঠিক এই জিনিসটাকে ক্রিমিনালাইজ করার কি হলো? যে জিনিসটাকে পরাস্ত করে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই জিনিসটাকে বারবার চাউর করা, এটা হচ্ছে আওয়ামী লীগের ঘায়ের ব্যবসার মতো, সে পায়ের ঘাটা সারাইতে চায় না। যেখানে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মতো নেতারা এটা বলতে বাধ্য হচ্ছে যে এই জামাত শিবিরের ভেতর কোনো যুদ্ধাপরাধী নাই, ক্র্যাক প্ল্যাটুন সদস্য সাদেক হোসেন খোকার ছেলে, যারা অ্যাকচুয়ালি 71-এর স্পিরিটের সাথে বিলং করে, তারা যখন বলতেছে যে এগুলো একটা ফালতু ব্যবসা, ঠিক সেই সময়ে আপনি যখন ওই পুরনো ঘাটাকে চাউর করতে চাইবেন তখন আপনি নিজেই নিজের আসল রূপটা উন্মোচন করবেন। সত্যিকার অর্থে যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিলং করে বা যারা এটার আইডল, লাইক মরহুম বেগম খালেদা জিয়া, তার সঙ্গে দেখবেন এই রুট লেভেলের অমুক তমুকের ইয়েটা একেবারে 180 ডিগ্রি উল্টা। কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাইদি বা কাদের মোল্লাকে ঝুলাইছে, এটা বেগম জিয়া নিজেই তার বোঝাপড়া, সুস্পষ্ট বোঝাপড়ার জায়গা থেকে বলতেছেন যে কাদের মোল্লা 70-তেও হচ্ছে ছাত্র ইউনিয়ন করতো। ঠিক তাকে আপনি যুদ্ধাপরাধী বলার জন্য যখন উঠে পড়ে লাগলেন, আপনি আসলে কি করলেন? আপনি আসলে মিথ্যাচারের আশ্রয় নিলেন। আপনি একটা বিদ্বেষপূর্ণ অবস্থান নিয়ে নিজেই নিজের পায়ে কুড়াল মারলেন। আর চৌধু মন্ডলরা দেখবেন একটা জিনিস বুঝতে পারেন না যে কেন এই ছাত্র ইউনিয়ন, উদীচী, সিপিবি এগুলোকে বারবার আমরা আক্রমণ করি। কারণ ফ্যাসিজম জিনিসটা গ্রো করে, ইমার্জ করেই হচ্ছে কালচারাল ইন্টেলেকচুয়াল পিলারের মাধ্যমে, এবং এটাই হয়েছে বাংলাদেশে। এরা আসল চ্যালেঞ্জটাই বুঝে না, এরা কখনোই এই চ্যালেঞ্জের মতো ছিলই না, বুঝবে কোত্থেকে? মোরওভার বিলং করে আরেকটা আইডিওলজিতে, এবং যারা অ্যাকচুয়ালি বাংলাদেশি জাতীয়তাবাদকে রিপ্রেজেন্ট করতে পারবে ঠিক তাদেরকে আবার চোখ রাঙানি দেওয়ার আস্পর্ধা দেয়। নেশন বিল্ডিং করতে হলে এই ধরনের গোয়ার্তুমি, ফোবিয়া এবং নির্বুদ্ধিতা বাদ দিতে হবে, আর নয়তো এরাই ফ্যাসিজমকে ফিরিয়ে আনবে। কোনো কিছুতে পেরে না উঠলে এই যে জামাত শিবিরের নামে ট্যাগিং করা বা সমাজের সবচেয়ে ভালনারেবল শক্তির নামে ট্যাগিং করা, এটা কারা করে জানেন? যারা ফেয়ার কম্পিটিশনে ভয় পায়। আর মনে পড়ে যে ভার্সিটি লাইফেও হাসতে হাসতে আমরা বন্ধুদের ভেতরে গল্প করতাম, এই যে কোনো কিছু হলেই, এই যে কোনো কিছুতে পেরে না উঠলেই আর একজনকে শিবির ট্যাগ দেয়া, শিবির মনা ট্যাগ দেয়া, এইসব নির্বুদ্ধিতা কোনো ব্যক্তি বিশেষের ক্ষতি করলেও অ্যাকচুয়ালি আপলিফট করে জামাত শিবিরের রাজনীতিকে। এরা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারে। রিসেন্ট এই জাতীয়তাবাদী ইন্টেলেকচুয়াল সাবকাত রাব্বি অনেকেও এটা নিয়ে কথা বলছে আশিক চৌধুরীর ইস্যুতে, এমন একটা গন্ধ ছড়ানোর পর।
এই একইভাবে লক্ষ্য করবেন যে জাতীয়তাবাদী রাজনীতির ভেতরেই কি পরিমাণ বৈপরীত্য, কি পরিমাণ সাংঘর্ষিক অবস্থান। শাফকাত রাব্বি অনেক, ফাহাম আব্দুস সালামের মতো ইন্টেলেকচুয়ালরা যখন শহীদ শরীফ ওসমান হাদিকে গ্লোরিফাই করে, ঠিক তখনই রুট লেভেলের মিসগাইডেড এবং অন্য দীক্ষায় দীক্ষিত লোকেরা, নামে মাত্র বিএনপিরা, এই শরীফ ওসমান হাদিকে শিবির শিবির মনা এগুলো বলার জন্য ব্যস্ত হয়ে ওঠে। ইয়েস, অফকোর্স, এরা যখন ধর্ম ব্যবসা করতে চাইবে, রাজনীতির ময়দানে যখন জান্নাতের টিকিট বিক্রি করতে আসবে, তখন এদেরকে চিপি দিয়া ধরা আমাদের মানে মোরাল এথিক্যাল সিটিজেন হিসেবে এটা আমাদের দায়িত্ব। এবং বলাই বাহুল্য যে এটা আমাদের চেয়ে ভালো অন্য কেউ পারবে না এই টাইপের ক্রিটিসিজম। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে বাংলাদেশে ক্লাসিক ফ্যাসিজমটা মাটি কামড়ে ধরছিল। এই টাইপের ফ্যাসিজম এমন একটা জিনিস, সে সবসময় একটা স্কেপগোট রাখে। ইন্ডিয়াতে যেরকম বিজেপির জন্য স্কেপগোট হচ্ছে মুসলিম, বাংলাদেশে ক্লাসিক আওয়ামী বাম ফ্যাসিজমের জন্য স্কেপগোট ছিল জামাত শিবির। এবং এই টাইপের পলিটিক্যাল ডিজিজ যখন একটা দেশ বা রাষ্ট্রকে যখন আক্রান্ত করে, তখন কিন্তু ওইটা কোনো ওই স্কেপগেটের ভিতরে সীমাবদ্ধ থাকে না, যেটা আমরা অবভিয়াসলি দেখছি। সেটা জামাত শিবির থেকে শুরু হয়ে ওই কার্টুনিস্ট কিশোর পর্যন্ত এসে থাকে, এবং হিস্ট্রিতেও এটা আছে, হিস্ট্রি রিপিটস। জামাত শিবিরের অন্যতম একটা ফাউল হলো এই যে এনসিপি ঘরানার পোলাপানগুলো যারা জুলাই অভ্যুত্থানের ফেস হয়েছিল, তাদেরকে সচিবালয়মুখী করা, মানে নিজেদের ইকোনমিক ভিত্তিটাকে আরো মজবুত করার জন্য এরা এদেরকে টুলস হিসেবে ইউজ করছে, এবং তারাও ইউজড হয়েছে আর কি, ডেলিভারিটলি হয়েছে, দে আর ইকুয়ালি লায়াবল। এবং এই করতে গিয়ে জুলাই অভ্যুত্থানের যে ইমেজ, সেটাকে তারা ক্ষতিগ্রস্ত করছে। কারণ মাত্র কিছুদিন আগে তারা করছে খোটা আন্দোলন, সে একটা কন্টিনিউয়াস পরীক্ষার ভিতর দিয়ে যে পলিটিক্সে উত্তরিত হবে, সেই রাস্তায় না গিয়ে, ওসমান হাদি বা ওই টাইপের ছেলেদের রাস্তায় না গিয়ে, সে একটা শর্টকাট পদ্ধতি বেছে নিয়েছে। কারণ পলিটিক্স করতে তো আসলেই টাকা লাগে, এবং যখন আপনার টাকা দরকার হবে তখন তো আপনি সচিবালয়মুখী হবেন, স্বাভাবিক। আর এটা দোষের কিছু না, রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার রাইটস আছে যে আপনার যদি ক্যাপাবিলিটি থাকে, আপনার যদি সোসাইটিকে সার্ভ করার ওই রকম অ্যাবিলিটি থাকে, ইউ ক্যান অফকোর্স রিচ আউট টু দি সেক্রেটারিয়েট। বাট দেখতে হবে যে আপনার উত্থানের সঙ্গে এবং আপনার দাবির সঙ্গে এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা। মানুষ তো আপনাদেরকে, এই এনসিপির পোলাপানকে ভালোভাবে নেয় নাই। জামাত শিবিরের সাথে জোটে না গেলে এরা তো ভোট পাইতো না, এই হাসনাত ছাড়া কেউ আসন পাইতো বলে তো আমার মনে হয় না। পলিটিক্স করতে যেহেতু অনেক টাকা লাগে, সেজন্য আমরা এই সচিবালয়মুখী হওয়াকেই ক্রিমিনালাইজ করতেছি না, বরং তারা যেভাবে গেছে, জনগণের প্রত্যাশার সাথে সাংঘর্ষিক অবস্থান তৈরি করে যেভাবে ওরা গেছে, সেটাকে বরং আমরা নিন্দনীয় বলতেছি। এবং এর পেছনে অন্যতম লায়াবল হচ্ছে জামাত শিবির। ছাত্রদের উপর অগাধ আস্থার কারণে ডক্টর ইউনূসও একইভাবে হচ্ছে জামাত শিবিরের লোক হয়ে গেছিলেন, যে ডক্টর ইউনূস বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেনি বলে নিজে স্বাক্ষর করেননি, কিন্তু তাই বলে বাংলাদেশে কোনো ক্লাসিক ফ্যাসিজমকে বা কোনো রকম ফ্যাসিজমকে আর স্পেস দেওয়া যাবে না। জামাত শিবির এমন কোনো অ্যান্টি স্টেট, অ্যান্টি সোশ্যাল কাজ করে না। তারা সমালোচনাও ভালো হজম করতে পারে, তারা অ্যান্টি সোশ্যাল কোনো কাজ করে না, প্রোডাক্টিভ কাজ করে। তাদের ভেতরে, নিজেদের ভেতরে অর্ডার অনেক ভালো, নিজেদের ভেতরে কোনো অন্তর্কন্দল নাই, তারা সোসাইটির জন্য অনেক অনেক পজিটিভ কাজ করে, দে আর গুড এনাফ। বিএনপির জন্য সবচেয়ে বড় থ্রেট কিন্তু জামাত শিবির ছিল না। 2001 থেকে 2006 সালের এই পিরিয়ডে বিএনপি সরকারের জন্য সবচেয়ে বড় থ্রেট, মানে যে সরকারটা বাংলাদেশের আপামর মানুষকে সবচেয়ে পপুলারলি এবং অ্যাকচুয়ালি হচ্ছে রিপ্রেজেন্ট করে, তার বিগেস্ট প্রবলেম কিন্তু জামাত শিবির আর 71-এর ইস্যুস ছিল না, তার বিগেস্ট প্রবলেম ছিল জেএমবি। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখলাম যে শায়েক আহমদুল্লাহর মতো একটা ক্লিন ইমেজের লোকের সঙ্গে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো একটা বিকৃত চিন্তার একটা হুজুর সেখানে জায়গা পাইছে। সে কি পরিমাণ মিসোজিনিস্ট, সে কি পরিমাণ নারী বিদ্বেষী, কি পরিমাণ বিকৃত চিন্তার অধিকারী, তার স্পিচ গুলো শুনলেই বোঝা যায়। নারী জন্ম হয় হচ্ছে কলঙ্ক, কুলক্ষণ, অমঙ্গল। নারীর কোনো আত্মা নেই। নারীর জন্ম হয়েছে সেবার জন্য। স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে, স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ, জিনিসের মতো। নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না, নির্যাতন চালালেও। সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ, সবচেয়ে মানুষের জন্য বিপজ্জনক বস্তু হলো নারী। নারী জাতি খুব ভয়াবহ জাতি। এই ছেলে, আজ থেকে তুমি কোনোদিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না। তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী।
তোমরা অভিশাপ করো, বদনাম করো, গীবাত করো, স্বামীর এই সেই কথা বলো, এই জন্য জাহান্নামে যাবা। স্বামীর অকৃতজ্ঞ হও, স্বামীকে মেনে চলো না, এই জন্য জাহান্নামে যাবা। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। দিন ইসলাম, যেটাকে আমরা একটা সুস্পষ্ট বোঝাপড়ার মাধ্যমে গ্রহণ করছি, এমব্রেস করছি, যেটা কিনা আমাদের কালচারাল, পলিটিক্যাল এবং ফাইটের হচ্ছে ভিত্তি, বেস, আমাদের মুসলিম মূল্যবোধ, সেই জায়গা যারা নোংরা করার চেষ্টা করবে, আমাদের উচিত হবে না তাদেরকে টলারেট করা। এই মানসিকতার লোকেরাই জেএমবি কে ডেকে নিয়ে আসছিল, এবং এই জেএমবি জঙ্গিবাদের উত্থান ঘটেছে, বাংলাদেশটা আফগানিস্তান হয়ে গেছে, এইসব জুজু দেখিয়েই দীর্ঘকালের জন্য একটা ফ্যাসিস্ট রেজিম আমাদের উপর চাপিয়ে বসতে পারছে। এই ভুলটা কি রিপিট করা উচিত? এই ভুলটা যদি রিপিট করেন, তাহলে আওয়ামী লীগের আরেকটা মির্জা আজম এখানে ফাইন্যান্স করবে, সত্যিকার অর্থে আরেকটা মানে মিলিটেন্ট ইসলামের জন্ম দিবে, যার দায়ভার নিতে হবে বিএনপি কে। আর ইউ গোয়িং টু সেলিব্রেট দ্যাট? আমাদেরকে এটাও বুঝতে হবে যে কেন তারেকের জিয়া বন্দনা একটা ভণ্ডামি। কারণ 80-র দশকের শুরুতে সে যে নিয়তে এবং যে সিচুয়েশনে, যে প্রেক্ষাপটে সব দল এবং মতকে রাজনীতি করার স্পেস দিছিলেন শহীদ জিয়াউর রহমান, সেই রকম সিচুয়েশন কিন্তু এখন এক্সিস্ট করে না। এখন যদি আপনি বিচারের আগেই গণধোলাই খেয়ে পালানো এই ফ্যাসিস্ট শক্তিকে যদি আপনি রাজনীতিতে সুযোগ দেন, যারা আমাদেরকে তিনটা ইলেকশন করতে দেয় নাই, যারা আমাদের মহান জুলাই আন্দোলনকে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য একটা মার্কিন ষড়যন্ত্র মনে করে, প্রচার করে, আমাদের জুলাই শহীদদেরকে বিশ্রীভাবে উপস্থাপন করে, আমাদের মেয়েদেরকে রেপ করতে চায়, এই শুয়োরের বাচ্চাদেরকে যারা বিচারের আগেই, উপযুক্ত শিক্ষার আগেই যারা ফিরে আসার স্পেস করে দিতে চায়, তারেকের মতো, তারা নির্ঘাত শুয়োরের বাচ্চা। এইসব শুয়োরের বাচ্চারা নিশ্চয়ই কোথাও না কোথাও বান্দা পড়ে গেছে, এপস্টিন ফাইলের মতো। মানে ডোনাল্ড ট্রাম্প যেরকম জায়নবাদীদের হাতে কট খাওয়া বান্দা, এইরকম কোনো একটা ব্ল্যাকমেইলে এরা বান্দা পড়ছে কিনা এটা খতিয়ে দেখতে হবে। শুধুমাত্র 2-4 জন পাওয়ারফুল লোকের উস্কানিতে ও এমনটা করতে পারতেছে, ইট ডাজন্ট সিম সো। আমাদেরকে রেজিস্ট্যান্সের জায়গাতেই থাকতে হবে। এই নুরুল হক নূর যেভাবে নিজেকে পচাইছে, এরকম তারেক এরকম 1, 2, 3, 4 করে সবগুলোকে পচানোর প্ল্যান তারা নিছে। আমার খুব আফসোস লাগে যে শহীদুল আলমের মতো পার্সোনালিটি যখন এই তারেককে প্রশংসা করছিল, সেই তারেক আর এই তারেকের অবস্থান 180 ডিগ্রি উল্টা। ওই সময় ট্রুলি সে একটা পার্সোনালিটি সম্পন্ন একটা ছেলে ছিল। তারেক রহমানের আশেপাশে রেজাউল করিম রনি বা ফাহাম আব্দুল সালামের মতো যখন থিঙ্কার ইন্টেলেকচুয়ালরা আছে, খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নাই। প্যানিকড হতে হবে যখন এই আব্দুল নূর তুষারের মতো ছদ্মবেশীরা কিংবা শাহেদ আলমের মতো তথাকথিত শহীদ জিয়ার সৈনিকেরা যখন তাকে ডমিনেট করবে। কারণ এই নষ্ট ইসলামিস্ট এবং নষ্ট বামগুলো সবসময়ই চাইবে আওয়ামী লীগ এবং বিএনপিকে ইকুয়েট করতে, মুদ্রার এপিট ওপিট বলতে চাইবে। রিসেন্ট গোপালগঞ্জের এক লোক তার ছেলের অপহরণের পর প্রধানমন্ত্রীর গাড়ি থামিয়ে যে কাহিনীটা করলো, এটাকে কেবল ডিসি মাসুদের ইমেজ পুনরুদ্ধারের একটা চেষ্টা বা সহজে কোনো পক্ষের পপুলার হবার পায়তারা হিসেবে দেখলে হবে না। বরং এই যে একটা অপহরণের ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো, এটা দিয়ে ফ্যাসিস্ট আমলের শেখ হাসিনার হস্তক্ষেপের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং আলটিমেটলি এইভাবেই তারা প্রমাণ করতে চাইবে যে আওয়ামী লীগ যা বিএনপিও তা। বাংলাদেশের তথাকথিত চিন্তক অ্যাক্টিভিস্টরা কি পরিমাণ হাততালি প্রবণ। এই যেমন ধরেন চাঁদাবাজি, তারা ইনোভেটিভ কিছু করে না, প্রোডাক্টিভ কিছু করে না, তারা গন্ডায় গন্ডায় পয়দা করে। দেশের অধিকাংশ বেকার এবং লেস স্কিলড লোকজন যে দলের উপর ভর করে, সেটাকে পুঁজি করে তাদের সস্তা রাজনীতিটা চালায়। একটা এক্সাম্পল দিই, লেটস সে ধানমন্ডি লেকে একটা স্পেস আছে যেখানে 10 থেকে 20টা দোকান বসতে পারে। এখন বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী যে দল ক্ষমতায় আসবে বা সম্ভাব্য আসতে পারে, তারা তো সবাই সেই দলই করবে। এখন সবাই গণহারে সেই দলই করতে চাইলো, আর ঠিক তখনই শুরু হয়ে যায় প্রতিযোগিতা, কে কত বড় বিএনপি বা কে কত বড় আওয়ামী লীগ। এখন এই করতে গিয়ে কেউ ওই দলের পলিটিক্যাল নেতাকে সে অফার করে যে ও যদি মাসে আপনাকে 500 টাকা দেয়, আমি আপনাকে মাসে 1,500 টাকা দিব। আপনি কি সেটাকে চাঁদাবাজি বলবেন? আপনি সেটাকে যে টাইপের চাঁদাবাজি বলতে চাইবেন, সেটা কি ওই চাঁদাবাজির মতো যে হঠাৎ করে টাকা দরকার হলো আর ফোন দিয়ে বললো ওই 10 লাখ টাকা পাঠা? এই বেকারত্ব, এই চাঁদাবাজি, যেটাকে আমাদের কালেকটিভ ফেইলুর হিসেবে দেখা উচিত ছিল, সেটাকে আমরা একটা দলের ফেইলুর হিসেবে বা অপকর্ম হিসেবে দেখি, এবং এই জন্যই কখনো আমরা সলিউশনে পৌঁছাই না। আরেকজনকে ভিলিফাই করার মধ্যে আমাদের সফলতা। পুরো পৃথিবীর মানচিত্রে আমরা বাংলাদেশ একটা জেলার ভেতরে ছোট্ট একটা শহরের ওয়ার্ডের মতো। সো একটা ওয়ার্ড কমিশনার হয়ে আমাদের দেশের কোনো প্রধানমন্ত্রী নিশ্চয়ই আমেরিকা, ফ্রান্স
রাশিয়া বা চায়নার মতো শক্তি পরাশক্তির সাথে টেক্কা দিতে পারবে না। কিছু জায়গায় আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে, বাট আমাদেরকে দেখতে হবে যে হিউম্যানিটির জন্য সবচেয়ে বেনিফিশিয়াল কোনটা। আমরা যদি সারা জীবন কম্প্রোমাইজিং মেন্টালিটি নিয়ে থাকি, তাহলে হয় ওই আমেরিকার কাছে ধরা খাবো, না হলে চায়নার কাছে ধরা খাবো, না হলে ফ্রান্সের কাছে ধরা খাবো। বাট আমরা যদি সত্যিকার অর্থে মানুষের জন্য কিছু করতে চাই, তাহলে এই ইরান ইসরায়েল ওয়ারকে আমাদের একটা ডিসাইসিভ অপরচুনিটি হিসেবে নিতে হবে। সত্যিকারের এলাই আমাদেরকে বেছে নিতে হবে। আদারওয়াইজ এই ক্ষমতাকে বেশি দিন ধরে রাখা যাবে না। যদিও বা দেশের মানুষের বিবেক আপনার পক্ষে, তবুও আপনি এই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারবেন না। আমরা এমন একটা মূল্যবোধে বিলং করি যার কোনো ন্যাশনাল টেরিটরি নাই। আর সেজন্য আমাদেরকে শুধু সামরিক জোট করলে হবে না, আমাদেরকে আমাদের জনগণকে আধা সামরিক ট্রেনিং দিতে হবে। এবং এর জন্য আমরা অবশ্যই মেজর হাফিজের মতো মানুষগুলোর দিকে তাকিয়ে থাকব। তবে সেই তাকিয়ে থাকা চিরদিনের জন্য নয়। আমরা যদি নিজেরাই নিজেদেরকে এনেবল না করি, তাহলে এই নশ্বর পৃথিবীর নশ্বর মেজর হাফিজ, নশ্বর XYZ কে দায়ী করে লাভ হবে না। 2007 সালে কেয়ারটেকার গভর্নমেন্টটাও ছিল এই আওয়ামী এবং নষ্ট বামদের রিপ্রেজেন্টেটিভ একটা সরকার। মহান গণ অভ্যুত্থানের পরে এই ইন্টারিম সরকারটাও আমাদের সরকার। কিন্তু কেন আমরা ওদের থেকে আলাদা? কেন আমাদের অর্জন আমেরিকার মতো পরাশক্তির দেয়া দয়া দাক্ষিণ্য নয়, যেটা এই কুত্তা লীগের অ্যাক্টিভিস্টরা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য দাবি করে থাকে? কিভাবে আমরা আচার আচরণ, পারিবারিক সামাজিক শিক্ষা, মূল্যবোধের মাধ্যমে তাদের থেকে আলাদা, এটা বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আমাদেরই।